সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আছি খাদিজা আক্তার পাপিয়া, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এই মনোবিজ্ঞান বিষয়টি আমরা দুইজন শিক্ষক মিলে পড়িয়ে থাকি। আমি খাদিজা আক্তার পাপিয়া এবং মোহাম্মদ রুহুল আমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। করোনা মহামারীর জন্য আমরা যেহেতু স্বাভাবিকভাবে ক্লাস নিতে পারছি না, এই বিরতির মধ্যে আমাদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্যই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এই প্রয়াস। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা সবাই উপকৃত হবে। আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো তা হলো মনোবিজ্ঞানের প্রশ্ন কাঠামো কেমন হয়, মনোবিজ্ঞানের মান বন্টনের ধরনটা কেমন হয়ে থাকে এবং মনোবিজ্ঞানের সিলেবাসটা কি। তো সবার প্রথমে আসি মান বন্টন এবং প্রশ্ন কাঠামোতে। অন্যান্য বিষয়ের মতো মনোবিজ্ঞানও 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। তার মধ্যে 75 নাম্বার তত্ত্বীয় এবং বাকি 25 নাম্বার হচ্ছে ব্যবহারিক। তত্ত্বীয় অংশটাকে আবার দুইটা অংশে বিভক্ত করা হয়েছে, এক সৃজনশীল এবং দুই বহু নির্বাচনী। বহু নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকবে 25টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত সৃজনশীলে আসি। সৃজনশীলে আমাদের পরীক্ষা হচ্ছে 50 নাম্বারে। মনোবিজ্ঞানের প্রশ্ন থাকবে 8টি। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে শিক্ষার্থীরা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 5টি প্রশ্ন বেছে নেবে এবং তার উত্তর প্রদান করবে। এক্ষেত্রেও প্রত্যেকটি প্রশ্নের মান সমান এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 করে। এবার আসি সর্বশেষে আমাদের ব্যবহারিকে আমাদের বরাদ্দ নাম্বার 25। এই 25 নাম্বারকে 4টি অংশে বিভক্ত করে প্রদান করা হয়ে থাকে। প্রথমত মৌখিকের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 5। তারপর পরীক্ষণ পরিচালনার জন্য নাম্বার 5। ল্যাব খাতার জন্য 5 এবং সর্বশেষ আমাদের পরীক্ষণ প্রতিবেদন তৈরির জন্য পাবো 10 নাম্বার। এই হলো সর্বমোট 25 নাম্বার। এবার চলে আসি আমাদের প্রথম বর্ষের সিলেবাসটা কি। আমাদের মনোবিজ্ঞান বইয়ে মোট 8টি অধ্যায় আছে। এই 8টি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন, অর্থাৎ 8টি প্রশ্ন আসে এবং সেখান থেকেই তোমরা তোমাদের পছন্দ মতো 5টি প্রশ্নের উত্তর প্রদান করে থাকবে। সবার প্রথমে যে অধ্যায়টি আছে মনোবিজ্ঞান পরিচিতি। খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে সবার প্রথমে জানতে হবে মনোবিজ্ঞান বিষয়টা কি, এবং এই প্রথম অধ্যায়টি পড়লে আমরা জানতে পারবো মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের বিষয়বস্তু সমূহ কি, মনোবিজ্ঞানের শাখা সমূহ কি, অন্যান্য বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের কোনো সম্পর্ক আছে কিনা, আর মনোবিজ্ঞান আসলে কি একটি বিজ্ঞান কিনা। এই বিষয়গুলো আমরা প্রথম অধ্যায় পড়লে জেনে যাব। তারপরে আসি আমরা দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে আচরণ ও আচরণের বিকাশ। মনোবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটি যখন পড়বো তখন আমরা দেখতে পাবো মনোবিজ্ঞানকে বলা হয় আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই আমাদের যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হচ্ছে আচরণ কি এবং আচরণটা কিভাবে বিকাশ লাভ করে এবং কেন আচরণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এই দ্বিতীয় অধ্যায়টি পড়লে আমরা জানতে পারবো আচরণ কি, প্রকারভেদ, আচরণ কিভাবে বিকাশ লাভ করছে ইত্যাদি সম্পর্কে। এবার চলে আসি আমরা তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। আচরণ শুধুমাত্র বাহ্যিক পরিবেশ নয়, বরং আমাদের অভ্যন্তরীণ যন্ত্রমণ্ডলী দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। অভ্যন্তরীণ যন্ত্রমণ্ডলীর মধ্যে মোট কথায় স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থিগুলোই সাধারণত প্রভাব বিস্তার করে থাকে। আর এই তৃতীয় অধ্যায়টি পড়লে আমরা স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্রের মধ্যে কোন কোন যন্ত্রমণ্ডলী অন্তর্ভুক্ত এবং অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ কি, কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে ইত্যাদি বিষয় জানতে পারবো। এবার আসি চতুর্থ অধ্যায়ে, যার নাম হচ্ছে প্রেষণা ও আবেগ। প্রেষণা ও আবেগ মনোবিজ্ঞানের মূলত দুটো বিষয়বস্তু। প্রেষণা বলতে বুঝে আমরা যখন কোনো কাজ করতে যাই সেই কাজটি করার জন্য আমাদের ভিতর থেকে যে আমরা তাগিদ অনুভব করি সেই বিষয়টিকেই বলা হয় প্রেষণা। আর আবেগ হচ্ছে আমরা বিভিন্ন পরিস্থিতিতে মানসিক যে প্রতিক্রিয়া করে থাকি তাকেই বলা হয় আবেগ। এই অধ্যায়টি থেকে আমরা আবেগ এবং প্রেষণা সম্পর্কে বিশদভাবে জানতে পারবো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপরে আছে পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে শিক্ষণ ও স্মৃতি। শিক্ষণ কি জিনিস? আমরা যখন কোনো কিছু সম্পর্কে নতুন করে জানছি সেটাই হচ্ছে শিক্ষণ। এই শিক্ষণ বিভিন্নভাবে হতে পারে। পঞ্চম অধ্যায় পড়লে আমরা জানতে পারবো যে কি কি মাধ্যমে শিক্ষণ সম্পন্ন হয়ে থাকে। এবং স্মৃতি কি? যখন আমরা কোনো কিছু শিক্ষণ করলাম তা যখন আমরা মনে রেখে পরবর্তীতে ব্যবহার করতে পারছি তাকেই বলা হয়ে থাকে স্মৃতি। এই পঞ্চম অধ্যায়ের মাধ্যমে আমরা শিক্ষণ ও স্মৃতি সম্পর্কে বিশদভাবে জানতে পারবো। এবার আছে ষষ্ঠ অধ্যায়ের নাম সংবেদন ও প্রত্যক্ষণ। বাহ্যিক কোনো উদ্দীপক অর্থাৎ বাইরের পরিবেশের যে কোনো কিছু যখন আমাদেরকে প্রভাবিত করে এবং যেটা কিনা আমরা ব্যাখ্যা প্রদান করতে পারি না সেই অবস্থাটাকে বলা হয় সংবেদন।
অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, আমার গায়ের উপর কিছু একটা এসে পড়লো এবং আমি অনুভব করলাম আমার উপর কিছু পড়েছে। এই অনুভূতিটার নামই সংবেদন। আর যখন আমি এই অনুভূতিটাকে ব্যাখ্যা করতে পারবো, যেমন আমার গায়ে যেটা পড়েছে তা হচ্ছে একটি গাছের পাতা, এই ব্যাখ্যা যখন করবো তখন সেটিকে বলা হয় প্রত্যক্ষণ। এই অধ্যায়টি পড়ার মাধ্যমে আমরা সংবেদন ও প্রত্যক্ষণ সম্পর্কে বিশদভাবে জানতে পারবো। এবার আসি সপ্তম অধ্যায়, বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য। আমাদের মানব জীবনের 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত সময়সীমাকে বলা হয়ে থাকে বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন ঘটে থাকে, বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন ঘটে থাকে। আর এই বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এই সপ্তম অধ্যায়টি পড়তে হবে। এরপর আমরা আসি অষ্টম অধ্যায়, পরিসংখ্যান পরিচিতি। মনোবিজ্ঞানের গবেষণার বিষয়সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা এবং এটাকে বিশ্লেষণ করার জন্য যে শাখাটা সাহায্য করে সেটাই হচ্ছে পরিসংখ্যান। আর মনোবিজ্ঞানের গবেষণাগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের এই অষ্টম অধ্যায়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি আমাদের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাস কি কি। এই 8টি অধ্যায়ের মধ্যে আমাদের প্রথম সেমিস্টারে থাকবে 4টি অধ্যায়। কোন কোন অধ্যায়গুলো থাকবে নিচে দেওয়া আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এবার আমরা প্রথম অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই বলেছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মনোবিজ্ঞান পরিচিতি। এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো মনোবিজ্ঞান কি। সবার প্রথমে আমরা জানি মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। এই নামের বানানটাতে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। সাইকোলজি শুনলেই কি মনে হয় আমাদের উচ্চারণ বানানটা কিভাবে হবে, এস দিয়ে শুরু হবে, কিন্তু আসলে কিন্তু তা না। সাইকোলজি বানানটা শুরু হয় পি দিয়ে, অর্থাৎ PSYCHOLOGY, সাইকোলজি। এই সাইকোলজি শব্দটাকে যদি আমরা বিভক্ত করি তাহলে দুইটি অংশ পাই। একটি অংশ হচ্ছে সাইকি, যার অর্থ আত্মা, আর দ্বিতীয় অংশ হচ্ছে লোজোস, যার মানে হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। অর্থাৎ আক্ষরিক অর্থে সাইকোলজি অর্থ আত্মার বিজ্ঞান। কিন্তু আমরা জানি আত্মাকে দেখা যায় না, ধরা যায় না, পর্যবেক্ষণ করা যায় না, পরিমাপ করা যায় না। বিজ্ঞান কোনো বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে না বিজ্ঞান হিসেবে, যেটা কিনা পরীক্ষণ করা যায় না, পর্যবেক্ষণ করা যায় না। এই জন্য পরবর্তীতে মনোবিজ্ঞানের বিষয়বস্তু আত্মা থেকে সরিয়ে মন করা হলো, কিন্তু মনকেও আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না বা পরিমাপ করা পসিবল না। এই জন্য বিংশ শতাব্দীর প্রথম দিকে জন বি ওয়াটসন নামে একজন আচরণবিদ মনোবিজ্ঞানকে বলেছেন মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। আর তারই ধারাবাহিকতায় পরবর্তীতে মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা প্রদান করেন ক্রাইডার এবং তার সহযোগীরা, যেখানে বলা হয়েছে মনোবিজ্ঞান আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এই ক্রাইডার এবং তার সাথীদের এই সংজ্ঞাটি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা 4টি বিষয় পাবো: আচরণ, মানসিক প্রক্রিয়া, তৃতীয়ত মানুষ ও প্রাণী এবং চতুর্থত হচ্ছে বিজ্ঞান। এখন আমরা আসি আচরণ কি জিনিস। একটা জীবন্ত প্রাণী, সেটা মানুষ হতে পারে বা অন্য কোনো প্রাণী হতে পারে, জীবন্ত অবস্থায় যা কিছু করে তার সবকিছুই আচরণের অন্তর্ভুক্ত। আরো প্রিসাইসলি যদি বলতে চাই, ক্রাইডার এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আচরণ হলো যে কোনো কার্যকলাপ যা কিনা পর্যবেক্ষণ করা যায়, লিপিবদ্ধ করা যায়, পরিমাপ করা যায়। অর্থাৎ মুক্ত অঙ্গনে একটা জীবন্ত প্রাণী যা কিছু করছে সবই আচরণ। তারপরে আসি আমরা দ্বিতীয় বিষয়টাতে, মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া বলতে সাধারণত আমাদের আবেগ, চিন্তন, প্রেষণা, স্মৃতি ইত্যাদি বিষয়কে বোঝানো হয়ে থাকে। আর মানসিক প্রক্রিয়া সাধারণত বাইরে থেকে দেখা যায় না বা বাহ্যিকভাবে পর্যবেক্ষণযোগ্য নয়, এটা পুরোপুরি একটা অভ্যন্তরীণ ঘটনা। এবারে আসি তৃতীয় অংশটাতে, মানুষ ও প্রাণী। মানুষ, যেহেতু আমরা বলেছি মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, এখন আমরা কার আচরণ দেখবো? অবশ্যই মানুষের আচরণ দেখবো, কিন্তু সব ক্ষেত্রে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা পসিবল হয় না। সেসব ক্ষেত্রে কাদের আচরণ দেখা হবে? ইতর প্রাণী যারা আছে, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, যাদের উপর গবেষণা করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা আইনত বাধা নেই, সেসব ক্ষেত্রে আমরা ইতর প্রাণীদের উপর গবেষণাটা পরিচালনা করে থাকি। এবার আসি সর্বশেষ অংশ মনোবিজ্ঞানের সংজ্ঞার, যেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কি? একটা সুনিয়ন্ত্রিত পরিবেশে, যেখানে বাহ্যিক কোনো বিষয় প্রভাব বিস্তার করতে পারবে না, এমন পরিবেশে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন আমরা কোনো জ্ঞান অর্জন করব, সেই জ্ঞানকেই বলা হয়ে থাকে বিজ্ঞান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মনোবিজ্ঞানকে বিজ্ঞান হতে হলে কি করতে হচ্ছে? প্রথমে মানুষের আচরণ অথবা প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করতে হচ্ছে, মানুষের মানসিক প্রক্রিয়াও যার অন্তর্ভুক্ত, এবং অবশ্যই সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গবেষণালব্ধ ফল কিনা সেটা নিশ্চিত করতে হচ্ছে।
আর এগুলো যেহেতু আমরা নিশ্চিত করতে সক্ষম, সেই জন্য মনোবিজ্ঞানকে বলা হয়ে থাকে একটি বিজ্ঞান। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এটা দেখে তোমরা বইয়ের সাহায্য নিয়ে পড়াটা কমপ্লিট করবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।